প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আসলে নিউটনের গতিসূত্রে প্রধানত এই গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। আমরা আজকের ক্লাসে বিশেষ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথম গাণিতিক সমস্যাটি কেমন দিয়েছে দেখি। প্রথম গাণিতিক সমস্যাটা হলো এক মিনিট, বলছে এই দড়ির অঙ্ক করি একটা, এরকম দড়ির অঙ্ক অনেক ক্ষেত্রে দেয়। বলছে একটি মসৃণ তলের ওপর এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ি রয়েছে। কেমন বিষয়টি দেখো। ধরো এরকম একটি মসৃণ তল, এই মসৃণ তলের ওপর কি হয়েছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দড়ি রয়েছে। এই একটি দড়ি, দড়িটার দৈর্ঘ্য কত, এল। আর দড়িটার প্রান্তে কি করা হয়েছে, দড়িটির প্রান্তে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে। এই প্রান্তে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে। কি বলছে, যে প্রান্তে, অর্থাৎ যে প্রান্তে আমরা ক্যাপিটাল এফ বল প্রয়োগ করে টানছি সেই প্রান্ত থেকে ছোট হাতের এল দূরে, ধরো এই জায়গাটায়, এই দূরত্বটি কত, এই দূরত্বটি বলছে ছোট হাতের এল, ছোট হাতের এল দূরে প্রযুক্ত টান কত জানতে চাইছি। অর্থাৎ আমরা যে প্রান্তে বল প্রয়োগ করছি সেই প্রান্ত থেকে এল দূরত্বের দড়ির টান কত। দড়ির প্রশ্নটা হচ্ছে দড়ির টান কত, কি করে নির্ণয় করব। এখন দেখো আমি ধরছি, আমার বের করতে বলেছি এই জায়গাটায় দড়ির টান, কি করে করব। আমি ধরছি, উত্তর করছি কিভাবে, দেখো ধরি দড়িটির ভর কত, এম, সম্পূর্ণ দড়িটির ভর এম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত, প্রতি একক দৈর্ঘ্যে ভর কার, দড়িটির, প্রতি সেন্টিমিটারে ভর কত আসবে, এম বাই এল। যেহেতু সম্পূর্ণ দড়িটির ভর এল, তাহলে 1 সেন্টিমিটারে ভর কত আসবে, এম বাই এল। এবার আমি একটু নাম দিই, এই প্রান্তটার নাম দিই এ, এই প্রান্তটা বি, আর এই যে জায়গাটায় বি থেকে এল দূরত্ব সেটাকে আমরা নাম দিলাম সি। এখন আমি যদি বলি যে এসি অংশের ভর কত, এক্সি অংশটির ভর কি করে বের করব। দেখো এসি অংশের ভর, এসি মানে এসি অংশের দৈর্ঘ্য আগে বের করি। এসি অংশের দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, ও ভর কার, ওই এসি অংশের ভর, এসি অংশের দৈর্ঘ্য এইটুকুনি তো, তাহলে ভর কত আসবে, ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইন্টু এম বাই এল। নাকি বোঝা গেল না, কেন, যেহেতু তারের প্রতি একক দৈর্ঘ্যে ভর আমরা এম বাই এল ধরেছি, তাহলে এসি অংশের ভর এটা হলো। আচ্ছা, আর বিসি অংশটা আমাদের লাগবে না, কেন, আমাদের এই জায়গাটায় টান বের করতে বলেছে, তাই আমি আর এই সিবি অংশ বা বিসি অংশের ভরটা নির্ণয় করছি না, আর কোনো কাজে লাগবে না। এবার যদি বলি দড়িতে এফ টান প্রয়োগ করে টানলে দড়িতে কী হবে, টান মানে এক প্রকার বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করলে দড়িতে ত্বরণ সৃষ্টি হয়। আমরা নিউটনের গতিসূত্রে জানি কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলেই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে দড়িতে টান কত হচ্ছে, দেখো দড়িতে টান নয়, দড়িতে টান প্রয়োগ করার ফলে, টান প্রয়োগ করার ফলে দড়ির ত্বরণ কত হচ্ছে দেখি। দড়ির ত্বরণ হচ্ছে এ, যদি লিখি ত্বরণ কি করে বের করব, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি ত্বরণ মানে ক্রিয়াশীল বল বাই ভর। এখানে বল মানে কত, এফ, আর ভরটা এম থেকেই যাবে, কারণ দড়ির ভরও এম ধরেছি আমরা, এটা সূত্রের এফ বাই এম, আর এখানে এফ এর মান কত, এফ প্রযুক্ত বল এফ, ভরও এম, তাই এফ বাই এম দড়ির টান। এখন আমি যদি বলি এই যে এই প্রান্তে বি প্রান্তে এফ বল প্রয়োগ করে সমগ্র দড়িটি গতিশীল হচ্ছে এই ত্বরণ সহ, তাহলে আমি যদি বলি এসি অংশের উপর কত বল প্রযুক্ত হয়েছে সেটা একটু বের করি, কারণ এসি অংশটিও গতিশীল, তো গতিশীল মানে কি এসি অংশের ওপরও বল প্রযুক্ত হয়েছে। আমি কি বের করছি দেখো, এবার নির্ণয় করতে চাইছি যে এসি অংশের ওপর
অংশের ওপর প্রযুক্ত বল বা প্রযুক্ত টান, কেন এখানে টানা বল প্রয়োগ করা হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাই বলটাকে টান নাম দেওয়া হয়েছে। টান কত হবে? এসি অংশের ভর, কোনো বস্তুর ওপর টান কি করে নির্ণয় করি? সেই বস্তুর ভর ইন্টু ত্বরণ, ওই এসি অংশের ত্বরণ। এসি অংশের ভর কত বের করেছি? এই যে ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইন্টু এম বাই এল, এসি অংশের ভর ইন্টু ত্বরণটা কত? সমগ্র দড়ির ত্বরণ যায় এসি অংশে ত্বরণ, তাই হবে, কারণ এসিটা তো দড়ির অংশ একটা, দড়িটা যে ত্বরণ সহ গতিশীল হবে এসিটাও সেই ত্বরণ সহ গতিশীল হবে, ফলে এসি অংশে ত্বরণ হবে দেখো এফ বাই এম, অর্থাৎ এম এম কাটাকাটি হয়ে গেলে আমাদের কি দাঁড়ালো? এল মাইনাস এল ইন্টু এফ বাই এল। এই হলো এসি অংশের ওপর প্রযুক্ত বল বা প্রযুক্ত টান। আমাদের এটাই বের করতে বলেছিল যে সি বিন্দুতে কত টান প্রযুক্ত হচ্ছে, তাই তো নাকি? দেখো বুঝতে পারলে কিনা বিষয়টি। আচ্ছা, আসলে এই টানটা, এখানে যে টান প্রযুক্ত হয়েছে, তুমি বলতে পারতে স্যার এই বিসি অংশের ভর ইন্টু ত্বরণ করলেন না কেন? আসলে বিসি অংশের ভর ইন্টু ত্বরণ করলে এই বিসি অংশের ওপর প্রযুক্ত বল আসতো। আমাদের তো বের করতে বলেছে যে এই জায়গাটায় টান কত, এই জায়গাটায় টান মানে এই টানটা, এই যে এই জায়গাটায় টান কি করবে? এসি অংশটিকেই গতিশীল করবে ওই টানটা, তাই না? এসি অংশটিকে গতিশীল করবে যে টানটা, সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তাই এই জায়গাটায় টান নির্ণয় করতে বলেছে বলে আমি এসি অংশের টান নির্ণয় করেছি। আশা করি বুঝতে পারলে। এর পরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে, এই দড়িরই কোশ্চেন, একটা দড়ি সংক্রান্ত প্রশ্ন। এটা দেখে নাও, এটা মুছে দিই, আর একটা প্রশ্ন দেখি। এখানে আবার দড়ির প্রান্তে, এই এবারে যে প্রশ্নটা করব সেখানে দড়ির প্রান্তে দুদিক থেকে দুটো বল প্রযুক্ত হয়েছে। কেমন? দড়ির দৈর্ঘ্য এল এরকম দিয়েছে, দাঁড়া একটা দড়ি আঁকি প্রথমে, ধরে একটু দড়িটা বড্ড মোটা হয়ে যাচ্ছে, তাই না? শুরু করে আঁকি, তাও তো মোটা হয়ে গেল। যাক, দড়ির দৈর্ঘ্য ছোট হাতের এল দিয়েছে, এরকম একটি দড়ি। কি বলেছে? এই দড়িটির দুটো প্রান্তে দুটো বল প্রয়োগ করা আছে। কোন দিকে? এদিকে F1 বল প্রয়োগ করে টানা হচ্ছে, এদিকে F2 বল প্রয়োগ করে টানা হচ্ছে। হলো? কোশ্চেনে কি বলছে? বলছে দাঁড়া, এর মধ্যে আবার কোনটা বেশি বলে দিয়েছে, F2 F1 এর থেকে বড় বলে দিয়েছে, F2 গ্রেটার দেন F1, মানে এই প্রান্তে প্রযুক্ত বলের মানটি বেশি, F2 গ্রেটার দেন F1 হয়েছে। আর বলেছে দড়িটির এক প্রান্ত থেকে x দূরত্বে অবস্থিত বিন্দুতে কি পরিমাণ বল ক্রিয়া করবে। অর্থাৎ এই দড়িটির এক প্রান্ত থেকে x দূরত্বে সরে যাও, যে কোনো একটি প্রান্ত থেকে, আমি এই প্রান্ত থেকে সরে যাচ্ছি, x দূরত্বে সরে গেলে মানে এই জায়গাটায় কত বল ক্রিয়া করবে জানতে চাইছি। দড়িটির এক প্রান্ত থেকে x দূরত্বে প্রযুক্ত বল নির্ণয় করতে বলেছে। আশা করি এবারে প্রশ্নটা বুঝতে পেরেছো। আগের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটা তফাৎ নিশ্চয়ই ধরতে পারছো কি? দেখো আমরা এই প্রশ্নটার সমাধান কি করে করব। এই প্রশ্নটার সমাধান করার জন্য আমি ধরছি যে দড়িটির প্রতি একক দৈর্ঘ্যে ভর, আচ্ছা দড়িটির ভর ধরে নিই, দ্বিতীয় প্রশ্নের সমাধান করছি। দড়িটির ভর কত? দড়িটির ভর ছোট হাতের এম। হলো? তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? এম বাই ছোট হাতের এল। যেহেতু সমগ্র দড়িটির ভর এম আর দৈর্ঘ্য এল, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হবে? এম বাই এল। আচ্ছা বলো তো, দড়িটির ওপর দুটো বল ক্রিয়া করছে, তাই তো? F2 এদিকে, F1 এদিকে। এখন এই দুটোর মধ্যে আবার F2 বড়, তাহলে আমি বলতে পারি যে দড়ির প্রান্তে প্রযুক্ত মোট বল কত, বা দড়িটির ওপর প্রযুক্ত মোট বল। দড়িটির উপর, আগের অঙ্কে একটা বল দিয়েছিল, এখানে দুটো বল দিয়েছে। দড়িটির ওপর প্রযুক্ত মোট বল কত আসবে? F2 মাইনাস F1। কেন? এই দুটোর মধ্যে F2 বড়, তাই F2 মাইনাস F1 এলো। দড়িটির উপর প্রযুক্ত মোট বল,
এবার বলো দড়িটির টান কত, দড়িটির টান, টান নয়, দড়িটির ত্বরণ বের করি। বল প্রযুক্ত হয়েছে মানে দড়িটি ত্বরণ সহ গতিশীল হবে। ত্বরণ কী করে বের করব? এই তো নিউটনের গতিসূত্র থেকে জানি, প্রযুক্ত বল আর ভর ভাগ করলে চলে আসবে। এখানে প্রযুক্ত বল কত? F2 - F1। প্রযুক্ত লব্ধি বল মানে দড়ির উপর এখানে দুটো বল প্রযুক্ত হয়েছে, তো তাহলে মোট বল কত? F2 - F1 বাই কত? এম। এমটা কি? এমটা হলো দড়িটার ভর, বসিয়ে দিলে চলে এলো মোট বল। মোট বল এই ত্বরণ, মোট বল বাই ভর ত্বরণ দড়িটি। আমাদের কি বের করতে বলেছে? এই অংশটি, এক্স অংশটির ওপর প্রযুক্ত বল কত, দড়ির প্রান্ত থেকে এই জায়গাটায় প্রযুক্ত বল কত, মানে এদিকে প্রযুক্ত বল বের করলে হয়ে যাবে। কেন এদিকে বের করবো? যেহেতু দড়িটি এদিকেই গতিশীল হবে। এই দুটো, এই F2 আর F1 এর মধ্যে F2 বড়, মানে পুরো সমগ্র দড়িটি F2 দিকেই গতিশীল হবে। তাহলে এই জায়গাটায় প্রযুক্ত বল মানে কি? এই অংশটুকুনির ওপর, এই যে অংশটুকুনি, এই অংশটুকুনির ওপর প্রযুক্ত বল নির্ণয় করলে হয়ে যাবে। আর ওই অংশটুকুনির ওপর প্রযুক্ত বল মানে কি? ওই অংশের ভর ইন্টু ত্বরণ। তাহলে আমি বলতে পারি যে প্রান্ত থেকে এক্স দূরত্বে এই যে এক্স অংশের ভর কত হবে? প্রান্ত থেকে এক্স দৈর্ঘ্যের অংশটির ভর কত আসবে? এক্স ইন্টু কত? M/L। কেন? কারণ এইটুকুনি অংশের দৈর্ঘ্য, এই যে এখানে আরও একটু বেশি করে দাগ দিই, কালো করে দিই, এই অংশটুকুনি দৈর্ঘ্য কত? এক্স। আর এই অংশটির প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? M/L। তাহলে অংশটির ভর কত হবে? M/L ইন্টু এক্স। এক্স দৈর্ঘ্যে ভর কত? এক্স ইন্টু M/L। তাহলে ওই অংশটির ভর এলো। কোন অংশটি? এই অংশটি। তাহলে এই অংশটির উপযুক্ত বল কত? এক্স অংশের উপর প্রযুক্ত বল, অংশের উপর প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল মানে এক্স অংশের ভর, এক্স অংশের ভর কত? এক্স অংশের ভর এই যে বের করলাম, এক্স ইন্টু M/L ইন্টু এক্স অংশের ত্বরণ মানে কত? এটা সাধারণ ত্বরণটি। এইটা বসালে হবে কি? দেখো তো, হবে না। কেন? তুমি বলবে কেন স্যার? এই অংশটুকুনির ওপর প্রযুক্ত বল বের করতে বলেছে মানে এই অংশটুকুনির ভর ইন্টু ত্বরণ করলেই তো প্রযুক্ত বল চলে আসে। তাহলে হবে না বলছেন কেন? হবে না কারণ কি জানো? আগের অঙ্কটাই হয়েছিল, কারণ আগের অঙ্কে একদিকে বল প্রযুক্ত করা হয়েছিল, কিন্তু এখানে যখন এই অংশে প্রযুক্ত বল, ধরো এই জায়গাটায় প্রযুক্ত বল এফ এর কথা বলছি, এই প্রান্তে এফ, বা এই জায়গাটায় এফ বলের কথা বলছি, এফ তো বাইরের দিকে এঁকেছি বোঝার জন্য, এফ বল প্রয়োগ করা হচ্ছে, করে এইদিকে টানছে, মানে তুমি ভাবো তখনও এই অংশটুকুনির ওপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, একটা এফ বল, একটা -F1 বল। F1টা তো উল্টো দিকে ক্রিয়া করছে, ফলে আমি কিন্তু এইভাবে গণনা করে বের করতে পারবো না। এক্ষেত্রে কি বলবো? যে এই জায়গাটায় প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এই অংশটুকুনির মানে এক্স অংশটুকুনি গতিশীল করছে কোন বলটা? এক্স অংশটুকুনি গতিশীল করছে F-F1 বলটি। দেখো কারণ কি? তখন এই অংশটুকুনির ওপর দুটো বল ক্রিয়া করছে, এফ বলটা সামনের দিকে, F1 বলটা পিছনের দিকে। অর্থাৎ যদি একটা বল প্রযুক্ত হতো, একটা বলের প্রভাবে ও গতিশীল হতো, তখন কিন্তু আমি এইভাবে করতে পারতাম, এইভাবে করতে পারবো না। অর্থাৎ আমি বলবো যে এক্স অংশের ওপর প্রযুক্ত বল, বা এই জায়গাটা যদি একটা প্রান্ত নাম দিই, ধরো এটা এ, এই জায়গাটায় বি, এই জায়গাটায় সি নাম দিই, তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বল, এটা মুছে দিলাম। এইটা কিভাবে কেন করতে পারবো না নিশ্চয়ই বুঝতে পারলে। কারণ যখনই আমি এখানে প্রযুক্ত বল এফ যদি ধরি, এফ বল এখানে প্রযুক্ত হলে F1টা এখানে প্রযুক্ত হচ্ছে, মানে দুটো বল ক্রিয়া করছে, তাই দুটো বলের অনুসারে করতে হবে। আমি কি লিখছি? আমি লিখছি যে বি প্রান্তে বা বি বিন্দুতে প্রযুক্ত বল বের করতে বলেছিল তো। প্রযুক্ত বল ক্যাপিটাল এফ হলে কি লিখতে পারি? দেখো F-F1 মানে এটা কি? এক্স অংশের ওপর প্রযুক্ত লব্ধি বল সমান কি হবে? এই অংশটুকুনির ভর ইন্টু ত্বরণ। এই অংশটুকুনির ভর কত? এক্স ইন্টু M/L, ভর ইন্টু ত্বরণ। ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে F2 - F1 বাই M। বোঝা গেল? এই অংশটুকুনির ওপর প্রযুক্ত বল কত হয়? ভর ইন্টু ত্বরণ, মানে ভর ইন্টু ত্বরণ, সেটা কার সঙ্গে সমান হবে? F-F1 এর ওপর, কারণ এখানে ওই অংশের ওপর দুটো বল ক্রিয়া করেছে, এফও ক্রিয়া করেছে, F1ও ক্রিয়া করেছে। আমাদের কেবলমাত্র এফ বের করতে বলেছিল।
যদি এই F1টা না থাকতো, মানে আগের অঙ্কটার মতো হতো, তখন কিন্তু দেখো এই F1টা থাকতো না, ফলে এই জায়গাটায় প্রযুক্ত বল ভর ইন্টু ত্বরণ করলে হয়ে যেত। এক্ষেত্রে হলো না, এই কারণেই হলো না, যেহেতু এখানে F1টাও ক্রিয়া করছে। তাহলে এটা সরল করলে আমরা কি পেয়ে যাব, এফটা পেয়ে যাব। কি করে দেখো, এটা করলে আসছে পরের লাইনে F মাইনাস F1 সমান কত, এম কেটে যাচ্ছে, গিয়ে কত হচ্ছে F2 মাইনাস F1 বাই এল ইন্টু এক্স। এবারে ওই F1টা ওপারে চলে যাবে, অর্থাৎ F সমান হবে F2 মাইনাস F1 বাই এল ইন্টু এক্স প্লাস F1। F1টা ওদিকে চলে গেল, গিয়ে যোগ হয়ে যাবে। কেন? কারণ আমাদের এফটাই বের করতে বলেছিল, এই জায়গাটায় প্রযুক্ত বল কত হবে সেটা বের করতে বলেছিল। দেখো আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার তফাৎ ধরতে পারলে কিনা। দড়ির অঙ্ক, এই কয়েকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার আরও একটি অঙ্ক করব, আরও একটি অঙ্ক দেখি। অঙ্কটা একটু প্রশ্নটা লিখি, তারপর অঙ্কটা করছি। এটা মুছে দিই, হ্যাঁ, এটা তো হয়ে গেল। এই অঙ্কটার সঙ্গে তোমরা পরিচিত হয়েছে অনেকে, যেমন সেই কপি কলের ওপর দিয়ে ঝুলানো বস্তুর গতির অঙ্ক। কি দিয়েছে, দুটো কপি কলের ব্যবস্থা দিয়েছে। এই হচ্ছে ধরো ছাদ দিল, ছাদ, সেখান থেকে এই একটি কপি কল, এই একটি কপি কল, এইভাবে আছে কপি কল দুটি হয়েছে। দুটো ছবি দিয়েছে পাশাপাশি, দেখো ছবি দুটো দেখলে সমস্যাটা বুঝতে পারবে। কি, এখানে কপি কলের ওপর দিয়ে কি করা হয়েছে, এই প্রান্তে একটা ভর ঝোলানো হয়েছে এম ভর, এখানে একটা 2m ভর ঝোলানো হয়েছে, হয়েছে। আর এখানে কি করেছে, এখানে দড়ি দিয়ে কপি কলের ওপর থেকে এখানে একটি m ভর ঝোলানো হয়েছে, আর এই জায়গাটায় 2mg বলে টানা হচ্ছে, f বলে টানা হচ্ছে। আর f এর মান কি বলছে, 2mg সঙ্গে সমান। হলো, দুটো তফাৎটা বোঝো। এখানে দুটো ভর ঝুলছে, এক্ষেত্রে একটা ভর ঝুলছে আর এক প্রান্তে বল প্রযুক্ত করা হয়েছে। প্রশ্নে কি দিয়েছে, প্রশ্নে বলছে যে এম ভরের ঊর্ধ্বমুখী ত্বরণ কি সমান হবে উভয় ক্ষেত্রে। আচ্ছা দাঁড়া, প্রশ্নটা লিখি। এটাও খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা অনেক রকম ভাবে দেয়। আগে প্রশ্নটা করি, এরপরে হচ্ছে কি বলছে, এম ভরের ত্বরণ কি উভয় ক্ষেত্রে সমান হবে জানতে চাইছে। মানে এখানে এম ভরটি যে ত্বরণ সহ গতিশীল হবে উপরের দিকে, এই ভরটি যে ত্বরণ সহ গতিশীল হবে, এখানেও কি এম ভরটি সেই ত্বরণ সহ গতিশীল হবে উপরের দিকে। কেন, দেখো এখানে প্রযুক্ত নিম্নমুখী বল কত, 2mg, এখানেও প্রযুক্ত নিম্নমুখী বল 2m ইন্টু জি। ফলে প্রশ্নটা দেখে মনে হতে পারে এটা হওয়ার কি প্রশ্ন, এ তো উভয় ক্ষেত্রে সমান হবে, এখানেও 2mg বলে টানা হচ্ছে, এখানেও 2mg বলে ক্রিয়া করেছে নিচের দিকে, একই কপি কল, একই সব কিছু। তাই প্রথম ছবিতে, অর্থাৎ এটা 1 নম্বর ছবি যদি বলি, 2 লিখছি, 1 বলছে 2 লিখছি, 1 নম্বর ছবি, এটা 2 নম্বর ছবি, তাই তো। 1 নম্বর ছবিতে এম ভরটি যে ত্বরণ সহ গতিশীল হবে, 2 নম্বর ছবিতেও এম ভরটি সেই ত্বরণ সহ গতিশীল হবে, মনে হতে পারে। কিন্তু দেখি আমরা, মনে তো হলে হবে না, অঙ্কটা করে দেখতে হবে যে সত্যি সত্যি হচ্ছে কিনা। তার জন্য আমরা দেখি ত্বরণগুলো নির্ণয় করার চেষ্টা করি। দেখো ত্বরণগুলো নির্ণয় করার জন্য আমি কি করছি, আমি ধরছি এইটার উপর প্রযুক্ত বল, এই যে এখানে টান টি, তাই তো নাকি, এখানে যে টান ক্রিয়া করবে এখানেও সেই টান ক্রিয়া করবে। দড়িটা যেহেতু ভরহীন, আর টান কোন দিকে ক্রিয়া করে, যে বিন্দু থেকে ঝোলানো আছে সেই বিন্দুর দিকে। প্রথম ছবিটার সমাধান করি, যে প্রথম চিত্রটির ক্ষেত্রে এম ভরের ত্বরণ কত ধরে নিচ্ছি, এম ভরের ত্বরণ এ হলে কি লিখতে পারি, এম ভরের ত্বরণ এ হলে আমরা লিখতে পারি, দেখো এখানে কি বল ক্রিয়া করছে, এমজি বল, টিটা নিশ্চয়ই বড়, তাই বস্তুটা ওপরের দিকে উঠছে। তাহলে টি মাইনাস এমজি এই বস্তুটার ওপর দুটো বল ক্রিয়া করছে, টি ওপরের দিকে এমজি নিচের দিকে, তাহলে লব্ধি বল কত, টি মাইনাস এমজি লব্ধি বল সমান কি হবে, বস্তুর ভর ইন্টু ত্বরণ, 1 নম্বর সমীকরণ। আমি ধরে নিচ্ছি এই বস্তুটি ত্বরণ সহ ওপরের দিকে উঠছে, তাহলে বস্তুর ভর ইন্টু ত্বরণ,
আর এক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে লিখতে পারি, এই ছবিটা না, এর এই বাহুটার ক্ষেত্রে লিখতে পারি কি, ঊর্ধ্বমুখী বল টি, নিম্নমুখী বল এফ। এর তো কোনো বস্তু গতিশীল না, এখানে তো কোনো বস্তু নেই যে বস্তু ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই কি হবে, টি মাইনাস এফ বা এফ মাইনাস টি, যাই বলো এফটা বড় যদি ভাবো, এফ মাইনাস টি সমান কি হবে, ভর নেই, ভর ইন্টু ত্বরণ হতো, ভর তো জিরো, ভর জিরো মানে এখানে এদিকটা জিরো হয়ে যাবে, তাই তো নাকি। আর এফ এর জায়গায় কত বসাবো, 2mg সমান কত লিখতে পারি, টি। 2 নম্বর সমীকরণ দেখো তো, বুঝতে পারলে কিনা, 2mg সমান টি কেন হলো, এফ এর মান বলে দিয়েছিল 2mg। ফলে আচ্ছা আমি এক কাজ করি, থাক, তাহলে এখান থেকে কত আসছে দেখো, এই টি এর মান এখানে বসিয়ে দিলে, টি এর মান 1 নম্বর সমীকরণে বসালে, টি এর মান একে বসিয়ে কি পাচ্ছি, বসিয়ে পাই কি পাই, 2mg মাইনাস এমজি সমান এমএ, মানে এমজি সমান এমএ, এমএ উঠে যাচ্ছে, তাহলে এ সমান জি। দেখো, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত হবে, এই বস্তুটি জি ত্বরণ সহ উপরে উঠবে প্রথম ছবিটার ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে পাশে আঁকি, পাশে আঁকলে তবে তফাৎটা আরো সহজে ধরতে পারবো। এখানটায় আঁকি, দেখো দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে বলি, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, তাই তো, এখানে কি হচ্ছে দেখো, এখানে ধরছি ত্বরণটি নয়, এটা আলাদা হবে, ধরে নিচ্ছি। তাহলে এখানে কি কি বল ক্রিয়া করছে, টান এদিকে ক্রিয়া করবে, এখানেও টান ক্রিয়া করবে, এখানে এমজি ক্রিয়া করবে, এই তো নাকি। তাহলে এই বস্তুটার গতি বিবেচনা করলে, এম ভরের গতি বিবেচনা করলে কি বলতে পারি, গতি বিবেচনা করে পাই কি পাচ্ছি দেখো, ওপরের দিকে উঠছে মানে টি বড়, টি মাইনাস এমজি সমান এমএ, এমএ নয় এটা কি বলবে, এমএ ড্যাশ। এই বস্তুর উপর ক্রিয়াশীল দুটো বল ক্রিয়া করছে, টি ওপরের দিকে এমজি নিচের দিকে, ফলে লব্ধি বল কত, টি মাইনাস এমজি, বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, ত্বরণটা কত এ ড্যাশ। আবার 2m ভরের গতি বিবেচনা করলে কি পাচ্ছি দেখো তো, 2m ভরের গতি বিবেচনা করে কি পাচ্ছি, 2m ভরের ক্ষেত্রে 2m ভরটা কি হবে, নিচের দিকে নামবে, এ যদি ওপরের দিকে উঠে নিচের দিকে নামবে কারণ এর ভর বেশি, তাহলে নিশ্চয়ই বলতে পারি 2mgটা বড়, অর্থাৎ 2mg মাইনাস কত টি, বস্তুর উপর ক্রিয়াশীল দুটো বল, 2mg নিচের দিকে, টি ওপরের দিকে, ফলে লব্ধি বল কত হবে, 2mg মাইনাস টি সমান কি, বস্তুর ভর ইন্টু ত্বরণ জি। দেখো আগের ছবিটার সঙ্গে এই ছবিটার তফাৎ কি দাঁড়ালো, আগের ছবি কিন্তু এই 2 নম্বর সমীকরণে জিরো এসেছিল, দেখো এই যে এফ মাইনাস টি নিম্নমুখী বল, এই বলটি আর এই বলটি বিয়োগ ফল শূন্য এসেছিল, কারণ ওখানে কোনো ভর ছিল না, ভরকে গতিশীল করেনি, এখানে কিন্তু একটি ভর গতিশীল হয়েছে তাই শূন্য আসেনি। ফলে এখান থেকে আমাদের যদি কি বের করতে হয়, টি ড্যাশ বের করতে হয়, তাই তো, টি এর মান কত হয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো টি এর মান কত চলে আসছে, জিরো, তাই তো নাকি, জিরো আসছে তো। না এটা জি লিখলাম কেন, ক্রিয়াশীল বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, এই তো। এবার এটা সমাধান করবো, এই দুটো যোগ করে দিই, 1 আর 2 যোগ করলে কি আসে দেখো, 1 যুক্ত 2 করলে চলে আসবে, টি টি কেটে যাবে, 2mg, এদিকটা এমজি আসবে, আর ওইটা কত আসবে 3m এ ড্যাশ, এম এম উঠে যাচ্ছে, তাহলে এ ড্যাশ সমান কত হচ্ছে g/3। দেখো এখানে ত্বরণ কত হলো, এম ভরের g/3, আর এখানে ত্বরণ কত হয়েছিল জি, তাহলে ত্বরণ কি উভয় ক্ষেত্রে সমান হলো, হলো না, অর্থাৎ দুটো ক্ষেত্রে ত্বরণ আলাদা 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 হচ্ছে। আমাদের প্রথমে মনে হচ্ছিল যে দুটো ক্ষেত্রে ত্বরণ একই হবে, কিন্তু দুটো ক্ষেত্রে ত্বরণ একই হলো না, দুটি ক্ষেত্রে ত্বরণ আলাদা আলাদা হলো। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা, ভালো অঙ্ক। আসলে তফাৎ কোথায়, এদিকে একটা ভর ঝোলানো ছিল, প্রথম ছবিতে কিন্তু কোনো ভর ছিল না, এই জায়গাটায় তফাৎ হয়েছে। আচ্ছা এর পরের সমস্যাটা করার চেষ্টা করি, এর পরের সমস্যাটা কি দিয়েছে দেখো, আরও একটি সমস্যা, এরকমই একটা সমস্যা করি, হ্যাঁ এইটাও ভালো প্রশ্ন, এই কপি কলের একটা প্রশ্ন করি, এটা মুছে দিই দাঁড়াও, এটা তোমরা বুঝতে পারলে আশা করি, অঙ্কটা ভালো করে করো, একটু অন্য ধরনের অঙ্ক। আসলে প্রথমে পড়েই এমসিকিউতেও এরকম প্রশ্ন পাবে, দেখবে এমসিকিউর মধ্যেই তোমাদের আছে, অনেক জায়গায় এরকম প্রশ্ন পাবে। আচ্ছা কি দিয়েছে, বলছে যে একটা এরকম কপি কল আছে, দাঁড়াও আঁকি,
আসলে এই অঙ্কগুলো বেশিরভাগ ছবি তো, এরকম একটি কপি কর, চাকাটা ওটা, তাই তো? আর এই চাকার ওপর দিয়ে একটা সুতো ঝুলছে, সুতোটার ভর আছে, দড়ি আছে। বলছে কি কোশ্চেনটা দাঁড়া এক মিনিট দেখি। কোশ্চেনটা বলছে যে এল দৈর্ঘ্যের একটি সুষম দড়ি একটি ভরহীন ঘর্ষণহীন কপিকলের ওপর দিয়ে গিয়েছে। মানে এই যে সম্পূর্ণ দড়িটার দৈর্ঘ্য কত, এখানে লিখি, দড়িটার দৈর্ঘ্য দিয়েছে, দড়িটির দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল, হয়েছে। আর ভরহীন মসৃণ কপিকলের ওপর দিয়ে গিয়েছে। আর এক পাশে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য, এই যে এই অংশটির দৈর্ঘ্য কত, যে কোনো একটি পাশে এই অংশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, আবার এক্সের মান বলে দিয়েছে L/2 এর থেকে বেশি। আসলে কি, দুপাশে যদি পুরো দৈর্ঘ্যটা তুই এল, যদি এপাশে L/2 এবং এপাশে L/2 থাকতো তাহলে স্থির থাকতো, কেউ গতিশীল হতো না। কিন্তু একদিকে বেশি ভর থাকে কী হবে বলো তো, এইদিকে বেশি দৈর্ঘ্যটা ঝুলে থাকায় এ দেখবে এই দৈর্ঘ্যটা নিচে ত্বরণ সহ নামতে থাকবে, আর এই দৈর্ঘ্যটা কী হবে, ত্বরণ সহ উঠতে থাকবে। তাই বলছে এক পাশের দৈর্ঘ্য কত এক্স, এক্সের মান আবার কত L/2 এর থেকে বেশি হলে জানতে চাইছে যে দড়িটির ত্বরণ নির্ণয় করো, এক্সের অপেক্ষক হিসেবে দড়িটির ত্বরণ নির্ণয় করো। এই দড়িটির ত্বরণ নির্ণয় করতে হবে। কি করে করব দড়িটির ত্বরণ? দেখো আমি বলতে পারি দড়িটি গতিশীল কেন, এই নিচের দিকে নামছে কেন, এই অতিরিক্ত এই অংশটুকুনি ঝুলে আছে বলে নিচের দিকে, দেখো কোনটুকুনি অংশ, এইটুকুনি অংশ নিচের দিকে ঝুলে আছে বলেই ওই ওই অংশটুকুনির ভরের ক্রিয়ায়, না এটুকুলো মুছে দিই, সবগুলো যাবে, এই অংশটুকুনির ভরের ক্রিয়া, এই যে এইটুকুনি অংশের ভর যা, সেই ভরের জন্য দড়িটি বা ওজনের জন্য দড়িটি নিচের দিকে গতিশীল হয়। তাহলে আমি বলতে পারি দড়িটির ওপর ক্রিয়াশীল নিম্নমুখী ওজন, দড়িটির ওপর ক্রিয়াশীল নিম্নমুখী ওজন কত, কত ওজন ক্রিয়া করছে, নিম্নমুখী ওজন সমান হবে, কি করে বের করব? আচ্ছা এটা একটা নাম দিই, নাম দিলে ওজনটা বের করা যাবে না। এটা এই জায়গাটায় নাম দিলাম বি, তাই তো নাকি, এ বি, আর কি নাম দিচ্ছি, এই জায়গাটা বি নাম দিয়ে, ধরো এটা বি, এটা সি, এটা ও বিন্দু থেকে ঝুলছে, এই তো বিষয়টি। আমাদের লাগবে কি, বিসি অংশের ওজন। বিসি অংশের ওজন কি করে বের করবো? দেখো বিসি অংশের ওজন মানে এই বিসি অংশটুকুনির ভর আগে জানতে হবে, আগে বিসি অংশটুকুনির দৈর্ঘ্য জানতে হবে। বিসি অংশটির দৈর্ঘ্য কত, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে, এপারের অংশটার দৈর্ঘ্য কত এক্স, আর এইটুকুনি তাহলে অংশের দৈর্ঘ্য কত হবে L-x। ফলে এই অংশটুকুনি দৈর্ঘ্য হবে, দেখো বিসি অংশের দৈর্ঘ্য হবে এক্স মাইনাস এক্স L-x। দেখো বুঝতে পারলে কিনা, এটা বিসি অংশের ওজন, এটা হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু ভর কত M/L, প্রতি একক দৈর্ঘ্যে ভর ইন্টু জি। দেখো এটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। আমাদের তো অতিরিক্ত বল বলতে এই বিসি অংশের জন্য বিসি অংশের ওজনটাই হবে অতিরিক্ত বল। এখন বিসি অংশের ওজন বের করার জন্য আমি কি করছি, বিসি অংশের দৈর্ঘ্যটা বের করছি। এই বিসি অংশের দৈর্ঘ্য কি করে বের করব, পুরো দড়িটার দৈর্ঘ্য দেওয়া ছিল এল, আর এপারের অংশ যেটুকুনি ঝুলে ছিল সেটা দৈর্ঘ্য দিয়েছিল এক্স। তাহলে এই অতিরিক্ত অংশটুকুনির ভর আছে, তাহলে পুরোটা যদি এক্স হয়, এই দিকটা যদি এক্স হয়, এইটুকুনি কত হবে L-x। ফলে এইটুকুনি অংশের দৈর্ঘ্য কত হবে, দেখো এক্স মাইনাস L-x, ওইটুকুনি অংশের দৈর্ঘ্য ইন্টু M/L। কেন M/L? M/L হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে ভর, প্রতি একক দৈর্ঘ্যে ভর, এখানে লিখে দিই, প্রতি এককে ভর কত ধরলাম, এককে ভর M/L, তাই M/L দিয়ে গুণ করলাম। আর জি কেন, ওজন কি নির্ণয় করার জন্য, এটাই তো অতিরিক্ত বল, ওজনটাই, তার ওজন বের করার জন্য ভরের গায়ে জি দিয়ে গুণ করলে ওজন আসে। তাহলে এইটুকুনি অংশের ভর এই পর্যন্ত, তার গায়ে জি গুণ করলে ওজন, কাটাকুটি করলে কত আসছে দেখো, এক্স 2x মাইনাস এল বাই এল, 2x আচ্ছা এম ইন্টু জি, এই হবে। দেখো এটা এক্স মাইনাস এল প্লাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে 2x মাইনাস এল বাই এল ইন্টু জি। এই হচ্ছে নিম্নমুখী ওজন কার, ওই ওই অতিরিক্ত অংশ দৈর্ঘ্যটুকুনির ওজন নিচের দিকে ক্রিয়া করছে, এই ওজনের ক্রিয়ায় দড়িটিতে ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে দড়িটির ত্বরণ এবার কত বলতে পারি,
দড়িটির ত্বরণ বলতে পারি, ত্বরণ কত দেখো, ক্রিয়াশীল বল বাই ভর মানে এম দিয়ে ভাগ করবে এটাকে, 2x মাইনাস এল ইন্টু এম ইন্টু জি বাই এল, গোটাটাকে এম দিয়ে ভাগ করবো, এম দিয়ে ভাগ করলে এম এম কেটে যাবে, গেলে কত আছে 2x মাইনাস এল বাই এল ইন্টু জি, এই হবে ত্বরণ। না এটা সুন্দর করে লিখি, কিরকম বাজে মতো লেখা হয়ে গেছে। কত আসছে 2x মাইনাস এল বাই এল ইন্টু জি, এই হবে পুরো দড়িটির ত্বরণ। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল, শুধু এইটুকুনি বোঝার, এই যে এই অংশটুকুনি ভর বা ওজন কি করে বের করলাম, তার জন্য আমি এই অংশটুকুনি দৈর্ঘ্য বের করলাম। দৈর্ঘ্য বের করলাম কি করে, এপারের অংশটুকুনি দৈর্ঘ্য থেকে এই অংশটুকুনি দৈর্ঘ্য বা এই অংশটুকুনি দৈর্ঘ্য বাদ দিলেই চলে আসবে, এই অংশটুকুনি দৈর্ঘ্য যায়, এই অংশটুকুনি দৈর্ঘ্য তাই, তাই পুরো এক্স থেকে এইটুকুনি বাদ দিয়ে দিয়েছি, দিলে এই অংশটুকুনি দৈর্ঘ্য চলে এসছে, তারপরে প্রতি একক দৈর্ঘ্যে ভর গুণ করেছি, তারপর জি গুণ করেছি। এই হলো নিউটনের গতিসূত্র সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা। আমরা পরের ক্লাসে আরও কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।